শর্টকাটে ইংরেজি শেখার এই ক্লাসে সকলকে স্বাগত। যারা আমার পুরনো ছাত্রছাত্রী এই ক্লাসকে ফলো করো তারা জানো, এবং যারা নতুন ছাত্রছাত্রী এসেছো তাদেরকেও বলছি যে টেন্সের ওপরে বা ইংরেজি গ্রামারের ওপরে আমার অসংখ্য ক্লাসের আগে নেওয়া আছে, কিন্তু সেই সমস্ত ক্লাসগুলো একেবারে গ্রামারের বই থেকে ধরে ধরে তোমাদেরকে শিখিয়েছি। কিন্তু আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কারণে, এটা যে কোনো বয়সের, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বড়রা আছেন প্রত্যেকের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। তার কারণ এখানে আমরা একটা বিশেষ সমস্যার সমাধান করব। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে আমরা যারা বাঙালি, আমাদের মাতৃভাষা ইংরাজি নয়, আমাদের মাতৃভাষা বাংলা। এবার ইংরাজিটা লেখার সময়, বোঝার সময় বা পড়ার সময় অনেক ক্ষেত্রে আমরা একটা বিশেষ জিনিসের বা বিশেষ সমস্যার সম্মুখীন হই। সেটা হচ্ছে আমরা বাক্যটাকে বুঝতেই পারি না, যে অথবা আমরা কোনো একটি বাক্যকে লিখতে হবে, সেটা আমরা বাংলাতে বলতে পারি কিন্তু সেটা ইংরেজিতে আমরা প্রকাশ করতে পারি না। আমরা হয়তো টেন্স জানি, আমরা হয়তো ভার্ব জানি, আলাদা আলাদা করে জানি, কিন্তু ঠিক লেখার সময় কি লিখবো সেটা বুঝতে পারি না। এইটা যেমন আছে, তেমনি কোনো একটি আনসিন প্যারাগ্রাফ হোক বা কোনো একটি খবরের কাগজ পড়া হোক, যা কিছুতেই হোক, যে সেই লেখাটার মধ্যে থেকে যদি আমার কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটার উত্তর আমি কি করে দেব সেটাও অনেক সময় বুঝতে পারি না। আজকের এই ক্লাসের শর্টকাটে এমন কিছু টেকনিক বলতে যাচ্ছি যাতে করে বাক্য দেখেই, ইংরেজি বাক্যকে দেখেই আমি বুঝতে পারবো যে সেটা কিভাবে লেখা রয়েছে, তেমনি বাক্যকে কত সহজে আমরা নিজেরাই লিখতে পারবো কয়েকটা ছোট্ট টিপসের মাধ্যমে, সেটা বলতে যাচ্ছি। এবার ক্লাসটা শুরু করি। যারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করেননি বা করনি তারা সবাই ক্লাসটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নিয়ে একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু উপকার হবে। তো প্রথমেই যেটা বলি, যে ইংরাজিতে আমরা যেটা জানি, আমরা যেটা অনেকেই যেটা শিখেছি বা জানি, এবং আমার ক্লাসেও তোমাদেরকে শিখিয়েছি, সেটা হচ্ছে কি, টেন্স, কাল। এই জায়গাটা কিন্তু হচ্ছে বাক্যের একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। বাক্য তৈরি হচ্ছে কি দিয়ে? বাক্য তৈরি হচ্ছে সাবজেক্ট, একটা কর্তা থাকছে, একটা ভার্ব থাকছে, সাবজেক্ট, কর্ম, এই ক্রিয়া, এবং তার সাথে একটা কর্ম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এটা দিয়ে একটা বাক্যকে তৈরি করছি, ঠিক আছে? একদম উপরে যদি এভাবে লিখে নিই, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা বুঝে থাকি, তার সঙ্গে আমি কি বলেছিলাম, যে সাবজেক্টের ব্যাপারে তো নাউন এবং প্রোনাউনের যে অংশটা থাকে সেটা হয়ে গেল সাবজেক্টের অংশটা। তাহলে আমি বুঝতে পারলাম একটা বাক্যের মধ্যে যে কাজটা কে করছে, কর্তাটা কে, সেটা আমি বুঝতে পারলাম। এরপরে কি? এরপরে লাগবে হচ্ছে মূল জায়গা, যেটা চেনার জায়গা, সেটা হচ্ছে ভার্ব। আর এই ভার্বের জন্য আমাদের দুটো অংশ দরকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে টেন্স, মানে কাজটা কোন টাইমে ঘটছে, কোন সময় সেই কাজটা ঘটছে সেটা বোঝার জন্যে। আর একটা জিনিস দরকার, যে ভার্বের একটা লিস্ট। ভার্বের লিস্ট মানে ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? এখানে আমি উপরে লিখে দিলাম ভার্বের লিস্ট, ভার্বের লিস্ট বা প্রকার। ঠিক আছে? রূপও বলা যায়, ভার্বের রূপ। ঠিক আছে? এটা আমি উপরে লিখে রেখে দিলাম। এই দুটো জিনিস কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে এর আগে নিয়েছি, এবং আমার এই চ্যানেলে কিন্তু একটা জিনিস সবাইকে বলে দিচ্ছি, এই ভার্বের লিস্টটা কি হয়, যে নিজেদের বাড়িতে যাদের গ্রামার বই আছে তারা সেখান থেকে দেখে নিতে পারেন বা পারো, এবং সেখান থেকে প্রতিদিন অভ্যাস করার দরকার। আর আমার এইখানে যেটা বলতে যাব, প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ভেঙে ভেঙে ক্লাস দেওয়া আছে, কিন্তু আজকের উদ্দেশ্যটা সেটা না। আজকের উদ্দেশ্য কি, আমরা জানছি কিভাবে আমরা বাক্যকে চিনবো সেটা দেখে নিই। আমরা কি জানি? টেন্স তিনটে আছে। এক হচ্ছে প্রেজেন্ট, দুই হচ্ছে পাস্ট, তিন হচ্ছে ফিউচার। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে বর্তমান, একটা অতীত, একটা ভবিষ্যৎ। এই টেন্সের চারটে করে রূপ আছে, সেটা বলে নিই প্রথমে। একটা হচ্ছে ইনডিফিনাইট, ঠিক আছে, একটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলে অনেকে, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনডিফিনাইটকে অনেকে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারও বলে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এইরকমই পাস্টের ক্ষেত্রেও তাই কি, পাস্ট ইনডিফিনাইট,
পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ফিউচারের ক্ষেত্রে কি ওরকমই চারটে আছে ভাগ, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে একটা কথা বলে রাখি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা ইংরেজি বাক্যে একটু কম, বেশি খুব বেশি তার ব্যবহারটা নেই। তৎসত্ত্বেও এখানে আমরা জেনে নেব, চিনে নেব যে সেগুলোকে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, দেখো কোন টেন্সে কি আছে, ইংরেজি গ্রামারে কোনটাকে ইনডিফিনাইট বলে, কোনটাকে কন্টিনিউয়াস বলে, এই সমস্ত যদি মাথায় নাও রাখা যায় মনে, একদম তাদের জন্য বলছি চটপট চিনতে হবে। ঠিক আছে, তাদের জন্য বলছি যে কিভাবে সেটা করব। চলো দেখি, আগে আমরা বুঝবো যে আমরা বাংলাতে কিভাবে কথা বলি। বাংলাতে আমরা যেভাবে কথা বলবো সেই বাংলা উচ্চারণের উপর ভিত্তি করে আমরা ইংরাজি বাক্যকে চিনে নেব। আজকের ক্লাসের মূল জায়গাটাই হচ্ছে এইটা, বাংলা বাক্য, বাংলা যে কথা বলছি, এই যে কথাটা বলছি, এই কথার উচ্চারণের টানে আমরা চিনে নেব ইংরাজিতে বাক্য কিভাবে লিখব। ঠিক আছে, আজকের প্রথম অংশটাই সেইটা। দেখো, যদি আমরা এইভাবে উচ্চারণ করে কথা বলি কোনো কিছুকে, যে একদম প্রথমের অংশটায় দেখো, যাই, যাও, যাই, আমি কিন্তু এখানে তিনটে ভাগই করে দিয়েছি। তার আগে তোমাদের একটু বলে রাখি, এর আগে পার্সন পড়িয়েছে, যে নাউনের যে অংশটা আছে কর্তা। আচ্ছা, কর্তা তো অনেক ধরনের হয়। কি ধরনের কর্তা হয়? আমি একটা কর্তা হতে পারি, আমরা একটা কর্তা হতে পারি, তুমি একটা কর্তা হতে পারো, তোমরা একটা কর্তা হতে পারো। আবার এসব বাদ দিয়ে সে একটা কর্তা হতে পারে, তারা একটা কর্তা হতে পারে। এই সে জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার আগে বলি, আমি, আমরা, তুমি, তোমরা, এরা হচ্ছে কি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। আমি, আমরা হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা আমরা জেনেছি, শিখেছি। ঠিক আছে, আর কি শিখেছি? নাম্বার, সিঙ্গুলার আর প্লুরাল। একটি হলে বলছে সিঙ্গুলার, ওই আমি আর আমরা যেই হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে প্লুরাল। মানে একে অধিক যখন হচ্ছে সেটাকে বলছে প্লুরাল। এটা তো বুঝলাম। তাহলে তুমিও একটা, তোমরা হচ্ছে একাধিক হয়ে যাচ্ছে, তখন ওটা প্লুরাল, বুঝলাম। এবার সে আর তারা, এই সে জায়গায় কিন্তু এটা হচ্ছে থার্ড পার্সন। মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা পড়ে থাকলো সেটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে এই থার্ড পার্সনের জায়গাটা কি হচ্ছে? এই সের জায়গায় যখন একটা কোনো থার্ড পার্সন, তখন সেটাকে বলছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর সেটাই যখন একাধিক হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তখন এটা দের ফর্মে বসবে। একটা বসবে হির ফর্মে, যেটা বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর একটা বসবে দের ফর্মে, সে, তারা। ঠিক আছে, এবারে এই সের জায়গায় কিন্তু যা খুশি হতে পারে। আমাদের পৃথিবীতে যে কোনো কর্তা, মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে সেটা কিন্তু একটা যদি হয় তাহলে ওখানে শের ফর্মে বসে। যেমন একটা বাস, একটা পাখি, একটা কুকুর, যা একটা গাড়ি, যা খুশি হতে পারে। সেটাই যখন একাধিক হয়ে যাবে তখন ওটা হয়ে যাবে দের ফর্মে পড়বে। তাহলে এইটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, এখানে আমরা খেয়াল করে দেখো সবাই, যে বাংলাতেও কিন্তু আমরা কথাটা বলি ঠিক এইভাবে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি ভাত খাই, এক ধরনের উচ্চারণ। আজকের ক্লাসে না তোমরা প্রত্যেকে আমার উচ্চারণটার উপর খেয়াল করো। আমি ভাত খাই, একটা উচ্চারণ। আমরা ভাত খাই, একটা উচ্চারণ, একই রকম, খাই, খাই। ঠিক আছে, তুমি ভাত খাই বলা যাবে না, তখন হবে তুমি ভাত খাও। তোমরা ভাত খাই বলা যাবে না, খাও। সে ভাত খাও বলা যাবে না, কি হবে? সে ভাত খায়, একটা উচ্চারণ গেল। তারা ভাত খাও বলা যাবে, খাই বলা যাবে না, তাহলে আমরা কি বলি? তারা ভাত খায়। তাহলে দেখা গেল যে আমরা এই যে নিজেদের যে পরিচয়, এই পরিচয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা এক একজনকে ভার্বে এক এক ধরনের উচ্চারণ করি। ঠিক আছে,
তাহলে এখানেও আমরা চিনে নেব টেন্সকে ইংরেজিতে কিভাবে আমরা লিখবো, জাস্ট এই উচ্চারণটার উপর ভিত্তি করে। কিভাবে দেখি, যদি এরকম উচ্চারণ হয় যে যাই, মানে আমি যাই, আমরা যাই, একটা উচ্চারণ বেরোলো, ওটা যখন তুমি ক্ষেত্রে বলবো, তুমি যাই বলা যাবে না, তুমি যাও। ঠিক আছে, এখানে দেখো যাই, যাও, ঠিক আছে, যায়, সে বা তারা যায়। ঠিক আছে, তাহলে এই উচ্চারণ তিনটে পাল্টে গেল। ওটা ঠিক, মানে এটা যদি যাই কর্ম দিয়ে, এই যাই ক্রিয়া দিয়ে বোঝাচ্ছি, ওই ক্রিয়াটা আলাদা, যা খুশি হতে পারে, খাওয়া হতে পারে, খেলা হতে পারে, লেখা হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে, এখানে আমি একটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটা ক্রিয়া দিয়ে দেখাচ্ছি বা একটা ভার্ব দিয়ে দেখাচ্ছি। বাংলাতে ক্রিয়া, বাংলাতে খাওয়া যাওয়া ক্রিয়া দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, ওটা এখানে লিখে দিয়েছি যার জন্য যে ওটা কিন্তু আর একটা ক্রিয়াও হতে পারে, সেটা হচ্ছে খাই, খায়, বা খাই, খাও, খায়। এই সাইডের যেটা দেখাচ্ছি বাংলা উচ্চারণগুলো প্রত্যেকে খাতায় লিখে নাও। টেন্সের নাম লেখো, পাশে তার চারটে ভাগ লেখো, ঠিক যেভাবে বোর্ডে দেখিয়ে দিচ্ছি, এবং তার পাশে ঠিক যেভাবে বোঝাচ্ছি বাংলা উচ্চারণগুলো, ওই টেন্সের ক্ষেত্রে বাংলা উচ্চারণগুলো কিরকম হবে সেটা পাশে লিখে নাও, ঠিক যেভাবে বলছি। আচ্ছা, এটা গেল কি, এটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি যে মেন ভার্ব লাগে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা লাগে, যেমন আই গো। কিন্তু এখানে একটা তফাৎ আছে, এখানে দেখো, এখানে কিন্তু আমি পুরো টেন্সটা পড়াতে বসছি না। এখানে একটাই জিনিস খেয়াল রেখে দেবে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জায়গাটা গিয়ে কি হবে, ভার্বের সাথে শুধু এস বা ইএস যোগ হবে। যেমন হি গো হবে না, হি গোস। তাহলে আই গো, উই গো, ইউ গো হয়ে গেল হি গোস, দে গো। ঠিক এইরকম কবিতা করে কিন্তু আমি টেন্সের ক্লাসে এগুলো আলাদা আলাদা করে নিয়েছি, সেইগুলো প্রয়োজনে একটু দেখে নিও। এটা আমি শর্টকাটে দেখাচ্ছি কিভাবে তোমরা কালটাকে চিনবে, টেন্সটাকে চিনবে, বাক্যটাকে চিনবে। ঠিক আছে, তাহলে একটু তার মাঝখানে মাঝখানে ছোট ছোট নিয়মগুলো বলে দিচ্ছি। এবার দেখো কন্টিনিউয়াস টেন্সে আমরা এরকম উচ্চারণ করি কি, আমি যাচ্ছি, ওটাই যখন আমরা হচ্ছি তখন আমরা যাচ্ছি, ওটাই যখন তুমি হচ্ছ, তুমি যাচ্ছি হবে না, তখন হবে যাচ্ছ, ওটাই যখন তোমরা যাচ্ছি হবে না, তখন হবে তোমরা যাচ্ছ। সে যখন বলতে যাচ্ছি না, বা বাস বলছি, বা একটা কুকুর বলছি, তখন কি বলছি, সে যাচ্ছে। ঠিক আছে, তারা যাচ্ছে। এই যে উচ্চারণটা পাল্টে গেল, দেখো খেয়াল করো, যাই এক রকমের উচ্চারণ ছিল, তার মাত্র এই ধরনের উচ্চারণগুলো যখন আসবে তখন বুঝে যাবে ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ সিম্পল বর্তমান কাল। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যেই উচ্চারণটা বাংলাতে পাল্টে গেল, যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে, সঙ্গে সঙ্গে বুঝে গেলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখনই বুঝে গেলে এই যেই কন্টিনিউয়াস টেন্স হবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে জানবে যে এম, ইজ, আর, এই কথাগুলো এসে যাবে। বাক্যকে চেনার যে কোনো রকম টেন্সের যে শূন্যস্থান আসবে, এই দেখে কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, যেই দেখলে এম, ইজ, আর রয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে গেলে ওটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তার থেকে একটা বড় জিনিস আছে, সেটা কি, এই ভার্বের সাথে, এইখানটা মাথায় রাখো, ভার্বের সাথে আইএনজি, ইন। ঠিক আছে, গো, তার সাথে আইএনজি, ইন। যেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে সেটা কোনো একটি কালের কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা, কোনো একটি কালের কন্টিনিউয়াস টেন্স হলো। এবার সেটা কোন কালের কন্টিনিউয়াস টেন্স, যখনই তুমি দেখছো ওই ওই আইএনজি দেওয়া ভার্বটার আগে এম অথবা ইজ অথবা আর রয়েছে, তখনই বুঝে গেলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার বাংলা উচ্চারণগুলো কিরকম হলো সেটা তো দেখে নিলে, যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে, এইটা থেকে আরো বুঝতে পারলে ওটা কোন বাক্য, কোন টেন্সে আছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা এই দুটো জিনিস আমরা বুঝে গেলাম, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চিনতে পারলাম। আচ্ছা, এইবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অনেকে ভীষণ অসুবিধা হয়। সহজ ব্যাপার, বাংলাতে আমরা কিরকম উচ্চারণ করি, বাংলাতে এরকম আমরা উচ্চারণ করি, তখন আর যাচ্ছি বলি না, অনেক কাজের ক্ষেত্রে বলি না, গিয়েছি, খেয়েছি, লিখেছি। হ্যাঁ, এই এছি কথাটা, যেই এছো, এছি, এছে, এই যে কথাগুলো যেরকম হবে,
সঙ্গে সঙ্গে তখন ওটা বুঝে যাবে যে ওটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে কিরকম উচ্চারণগুলো হচ্ছে, গিয়েছি, গিয়েছো, গিয়েছে, এই যেই এসে যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওটা বুঝে গেলে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আরো চেনার উপায় কি, এটা তো বাংলা উচ্চারণ দিয়ে বুঝেই গেলে ওটা কি হচ্ছে। এরকম গিয়েছি, গিয়েছে, গিয়েছো, এই ধরনের যেই কথা আসবে সঙ্গে সঙ্গে ওটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো করে লিখবো বাক্যটা। এটা তো বুঝতে পারছো, তাহলে বাক্য লেখা কত শর্টকাটে এগিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ। এবার তার সঙ্গে আর একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি, সেই বৈশিষ্ট্য হচ্ছে এই পারফেক্ট টেন্সে যেই দেখবে সঙ্গে সঙ্গে থাকবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে, হ্যাভ থাকবে। মেন যে ভার্বটা আছে, ভার্বের আগে কি থাকবে তুমি পুরো বাক্যটার মধ্যে দেখলেই বুঝতে পারবে, হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, এখানে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওই হির ক্ষেত্রে বা একটি বাস, একটি পাখি, একটি কুকুর, এর ক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে। যে একটি কুকুর গিয়েছে তখন কিন্তু ওর সঙ্গে হ্যাজ যোগ হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই জায়গাটাকে বলি না আমি ভীষণ দরকারি, এই ভার্বের লিস্ট। ভার্বের লিস্টে কি আছে, তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, যেমন গো, ওয়েন্ট এবং গান। ঠিক আছে, ডু, ডিড, ডান, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারিজেন, এই যে এইটা ছন্দ করে করে কবিতার মতো করে এই লিস্টটাকে পড়ে নিতে হবে। ঠিক আছে, এইবার যেই দেখতে পাবে যে তাই তো ভার্বটা তো নর্মাল ভার্বের মতো নেই, এক তো রয়েছে এখানে হ্যাভ অথবা হ্যাজ ঢুকে বসে রয়েছে বাক্যটার মধ্যে, সঙ্গে সঙ্গে বুঝে গেলে যে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আর যেই বুঝে গেলে সঙ্গে সঙ্গে এটাও খেয়াল করবে যে ভার্বটা কিন্তু 3 নম্বর ফর্মে রয়েছে, মানে ভিপিপি। যদি এইভাবে সব সংক্ষেপে তোমাদের এইটা মাথায় রেখে দাও, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, ভার্ব পাস্ট পার্টিসিপল, ভিপিপি, এই কথাটা মাথায় রেখে দাও। তাহলে এইটা যেই থাকছে তাহলে কি হচ্ছে, হ্যাভ এবং হ্যাজ থাকছে, সঙ্গে ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, মানে গো, ওয়েন্ট থাকছে না, গান একদম লাস্ট পাস্ট পার্টিসিপল রূপটা বাক্যের মধ্যে বসছে। ঠিক আছে, তাহলে আরো বুঝতে পারলে যে এইটা পুরো পাস্ট পার্টিসিপল, এই সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। এবার সেই বাক্যটা তুমি নিজেও লিখতে পারছো সাবজেক্টটাকে রেখে, আর ভার্বটাকে চেঞ্জ করে, যে কোনো ধরনের ভার্ব আসলে সেটাকে চেঞ্জ করে দিয়ে তুমি নিজেও লিখতে পারছো এবং বাক্যটাকে চিনতেও পারছো। জাস্ট এইটুকু, এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারছো যে ওই বাক্যটাকে শূন্যস্থানে আমি কোন ভার্ব বসাবো বা এই বাক্যটা কোন টেন্সে আছে, এটা চিনে ফেলছো। জাস্ট এইটুকু, অক্সিলারির দিকে খেয়াল রাখো, যে কোনো বাক্যের অক্সিলারি ভার্বের দিকে খেয়াল রাখো। ঠিক আছে, আর ওই যে বলেছি বাংলা উচ্চারণ, এক্ষেত্রে কি হবে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, গিয়েছি, গিয়েছো, গিয়েছে, বাস এইটা বলেই বুঝে যাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপর কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, একটা জিনিস মাথায় রেখে দাও, উচ্চারণগুলো এরকম হচ্ছে, যেতে থাকছি, খেতে থাকছি, বলতে থাকছি বা বলতে থাকছে, যেতে থাকছে, লিখতে থাকছে, এই ধরনের যে উচ্চারণগুলো হচ্ছে। ঠিক আছে, যেমন যেতে থাকছি, যেতে থাকছো, যেতে থাকছে। ওই যে বললাম আমার ক্ষেত্রে যেতে থাকছি, কিন্তু আমরা ক্ষেত্রে যেতে থাকছি, তোমার ক্ষেত্রে কি হবে, যেতে থাকছো, উচ্চারণ পাল্টে গেল। সের ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে কি হবে, যেতে থাকছে। ঠিক আছে, এই যে উচ্চারণটা আসছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, কয়েকটা আরো সিম্পটম আছে। প্রথম থাকবে হচ্ছে এখানে দেখবে হ্যাভ অথবা হ্যাজ, পারফেক্ট যেহেতু হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে। ঠিক আছে, ওই যে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হ্যাজ হবে পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ অথবা হ্যাজ থাকছে, তার সাথে আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এখানে একটা বিশেষ জিনিস যোগ হবে, সেটা হচ্ছে বিন। এইখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে হ্যাভ অথবা হ্যাজ তো থাকবেই, সঙ্গে একটা জিনিস যোগ হবে, সেটার নাম হচ্ছে বিন, বি ওয়াজ বিন, এই 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 জিনিসটা যোগ হবে এর সাথে। ঠিক আছে, আর এই যে ভার্বের তোমার পাস্ট পার্টিসিপল রূপ বি ওয়াজ বিন, ওইটাকে ওখানে যখন ধার নেওয়া হলো, এইখানে কি হবে, এখানে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে।
ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস, খেয়াল করো দুটো রূপের মধ্যে মিশে রয়েছে। এক তো পারফেক্ট রূপ মিশে বসে রয়েছে ওর মধ্যে, তার জন্য আমি হ্যাভ আর হ্যাজ পাচ্ছি, দেখতে পাচ্ছি। আবার ওদিকে কন্টিনিউয়াস টেন্স মিশে বসে রয়েছে, তার জন্য আমি কি দেখতে পাচ্ছি, আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে বসে আছে। ঠিক আছে, তাহলে ওই দুটো, একটা দেখলে ইং দেওয়া ভার্ব, গোয়িং, ডুইং, এরকম একটা ভার্ব রয়েছে, তার সঙ্গে আবার রয়েছে তোমার হ্যাভ অথবা হ্যাজ আছে, তার সঙ্গে দেখছো একটা বিন আছে। এটা দেখলেই তুমি বুঝতে পারছো ওটা প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট যেহেতু হ্যাভ আর হ্যাজ রয়েছে, আবার আইএনজি রয়েছে ওখানে, তাহলে কি হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার উচ্চারণগুলো, মূল কথা হচ্ছে আমরা উচ্চারণগুলো কেমন করছি বাংলাতে, আর সেটা আমি ইংরেজিতে কিভাবে লিখবো। ওই এখানে উচ্চারণ, যদি এই উচ্চারণের লিস্টটাকে লিখে নাও প্রত্যেকে। যেতে থাকছি, খেতে থাকছো, ঠিক আছে, এই যেতে থাকছি, যেতে থাকছে, যেতে থাকছো, এই যে উচ্চারণগুলো আছে, এই উচ্চারণ হলেই বুঝতে পারছো তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আচ্ছা, এইবার আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের উচ্চারণ কিরকম হবে, গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম। তুমি গিয়েছিলাম বললে হবে না, তুমি গিয়েছিলে, তুমি খেয়েছিলে, তুমি পরীক্ষা দিয়েছিলে, তোমরাও তাই দিয়েছিলে, গিয়েছিলে। সের ক্ষেত্রে কি হবে, গিয়েছিলে হবে না, সে গিয়েছিল, প্লেনটি উড়েছিল, বাসটি চলেছিল। হ্যাঁ, আর দের ক্ষেত্রে কি হবে, একই, তারা গিয়েছিল। তাহলে এই যে উচ্চারণগুলো আসছে, চুপচাপ বুঝে গেলে ওটা সিম্পল পাস্ট টেন্সের ফর্মটা বসবে ওখানে। আর সিম্পল পাস্ট টেন্সের ফর্মে আমরা কি বুঝবো, যে একদম ওই প্রেজেন্ট ইনডিফিনাইটের মতো, এখানে বেশি কিছু ঝামেলা নেই। এখানে কি আছে, ভার্বের শুধু পাস্ট ফর্মটা বসবে, ভার্বের পাস্ট ফর্ম হই আবার সেই ভার্বের লিস্ট। ঠিক আছে, তাহলে এখানে গো, ওয়েন্ট, গানের মধ্যে এই মাঝখানে পাস্ট রূপটা বসবে। হ্যাঁ, এখানে আর গো বসানো যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি বসাতে হবে, আই ওয়েন্ট, মানে ওখানেই দেখে বুঝতে পারলে যে ভার্বের যে পাস্ট রূপটা ওখানে বসেছে, তখনই বুঝে গেলে এটা পাস্ট টেন্সে রয়েছে। পুরো বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে। ওই ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্মটা দেখলেই তুমি বুঝতে পারছো যে পুরো বাক্যটা তোমার পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা একটা কথা বলে রাখি এর মাঝখানে, এই সমস্ত বাক্যের কিন্তু আবার তোমার নেগেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওই প্রশ্নবোধক বাক্যের আবার নেগেটিভ হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, আমি গিয়েছিলাম, ভালো কথা, তাহলে আমি যখন উল্টোটা বলবো যে আমি যাইনি, ঠিক আছে, তখন কি করতে হয়, তখন ডিড অক্সিলারি তোমার প্রেজেন্টের ক্ষেত্রে ডু অক্সিলারি, এগুলো ধার নিতে হয়। এগুলো তোমরা আমার ওই টেন্সের যে ক্লাস আছে একটু খুলে দেখে নিও, লার্ন ইংলিশ বলে প্লে লিস্ট আছে এই চ্যানেলে, সেখান থেকে তুমি যে টেন্সটা তোমার প্রয়োজন হবে সেই টেন্সটা খুলে, ওর ওপরে দেখবে থাম্বনেলে লেখা আছে যে টেন্স পড়ানো হচ্ছে সেই টেন্সের নাম লেখা আছে, সেটা খুলে একটু দেখে নিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওতে আমি ওইভাবে ভাগ করে দিয়েছি, নর্মাল বাক্য, ঠিক আছে, একই টেন্সের নর্মাল বাক্য, সেটার আবার না বাক্য, না বলা বাক্য, না সূচক বাক্য। আচ্ছা, তারপরে প্রশ্নবোধক বাক্য, ওই প্রশ্নবোধক বাক্যের আবার না সূচক বাক্য, এইভাবে চারটে ভাগে পুরো কবিতার মতো করে দিয়ে দিয়েছি। ওই 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 প্লে লিস্টটা প্রত্যেকে একটু দেখে নিও, যারা একটু ডিটেলে আরো ভালো করে তৈরি করে নিতে চাইছো। দেখে এবার যেটা বলছিলাম ফার্স্ট টেন্সের কথা, তাহলে পাস্ট টেন্সের মেন ইনডিফিনাইট অংশটা আমার মিটে গেল। এরপরে আসছি কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলেছি, যে কোনো কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবে একটাই জিনিস দিয়ে, সেটা কি, আইএনজি থাকবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তা চিনলাম ওটা একটা কন্টিনিউয়াস টেন্স আছে। সেটা পাস্ট কন্টিনিউয়াস আমি কি করে বুঝবো, পাস্ট কন্টিনিউয়াস বুঝবে যে যেই ওয়াজ আর ওয়্যার থাকছে, আমি বারবার বলছি না, অক্সিলারির দিকে খেয়াল রাখো, অক্সিলারি ভার্ব যেটা সাহায্যকারী ক্রিয়াপদ, সেটার দিকে খেয়াল রাখো, বাক্যকে চিনতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, অক্সিলারি ভার্ব দেখবে এখানে আছে ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এই ওয়াজ আর ওয়্যার থাকলে তুমি কিন্তু বুঝে যাবে যে ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। আর আরেকটা যেটা বলেছিলাম, ওই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে আছে, ওটা দেখলেও তুমি বুঝতে, যেই ইন দেওয়া ভার্ব দেখলে তার সঙ্গে দেখলে সঙ্গে ওয়াজ এবং ওয়্যার আছে, তাহলেই তুমি বুঝতে পারছো বাক্যটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তার বাংলা উচ্চারণগুলো কিরকম হবে,
তার বাংলা উচ্চারণ আমি গিয়েছিলাম, এটা তো হবে না। যেই দেখবে যে আমি যাচ্ছিলাম, যাচ্ছিলে, যাচ্ছিল, কিরকম? তুমি হলে যাচ্ছিলাম বলা যাবে না, তাই তো? তুমি হলে খাচ্ছিলাম বলা যাবে না, তুমি হলে খাচ্ছিলাম বলতে গেলে কি হবে? ভুল হয়ে যাবে। তুমি, আমরা বাংলাতে যেভাবে করছি উচ্চারণ, সেই দেখেই আমরা চিনব। কিভাবে? তুমি হলে হয়ে যাবে তুমি খাচ্ছিলে, তখন খাচ্ছিলাম হবে না, তুমি খাচ্ছিলে। এই ধরনের উচ্চারণ যেই হবে ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে হলে বা তারা হলে কি হবে? খাচ্ছিল, যাচ্ছিল, লিখছিল, এইগুলো হচ্ছে দে আর হি, মানে সে বা তারা। আর তুমির ক্ষেত্রে কি, বা তোমরা ক্ষেত্রে কি হবে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হবে? খাচ্ছিলে, যাচ্ছিলে, পরীক্ষা দিচ্ছিলে। এই ধরনের যেই উচ্চারণগুলো আসবে জেনে নাও, সেই বাক্যটা লিখতে হবে কিসে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জেনে নিলাম। এবার আসছি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো তো সব আমাদের হয়ে গেছে, এই যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো আমাদের এতক্ষণ ধরে আমরা কমপ্লিট করলাম। এইবার আসছি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। পাস্ট পারফেক্টে কিন্তু একই রকমের উচ্চারণ, এইটা মাথায় রাখো। উচ্চারণটা কি? পাস্ট নর্মাল যে সিম্পল যে পাস্টটা আছে তার মতনই কিন্তু উচ্চারণ। কিরকম উচ্চারণ? আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, ঠিক আছে, বা তুমি খেয়েছিলে, তুমি গিয়েছিলে, এই ধরনেরই কিন্তু উচ্চারণটা। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের অন্য ক্লাসেও আমি সেটা বলেছি, অতীতে যখন দুটো কাজ হবে একসাথে, হ্যাঁ, যে আমি যাওয়ার আগে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছিল, বলো কাজ কোন কোন দুটো? এই কাজটার মধ্যে প্রথম কোন কাজটা হলো? আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা চলে গেছি। তাহলে এখানে প্রথম কাজ কোনটা? প্রথম কাজ হচ্ছে ট্রেনটা চলে গেছিল। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু এই টেন্সটা ব্যবহার হয়। ঠিক আছে, কোন টেন্স ব্যবহার হয়? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। একটা জিনিস দেখলে তুমি বুঝেই যাবে যে ওটা পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে হ্যাড। এই হ্যাড অক্সিলারিটাকে তুমি যেই দেখবে সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে যে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পারফেক্ট টেন্স যেই হবে, এটা তো একটু আগেই তোমাদেরকে বললাম যে ওই যে ভার্বের লিস্ট আছে তার ঠিক 3 নম্বর ফর্মটা, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা, ও ওয়ে গান ফর্মটা বলবে। যেই তুমি দেখলে ওখানে হ্যাড আছে আর ওখানে গান আছে বা ডু ডিড ডান আছে বা মানে 3 নম্বর ফর্মটা আছে, সঙ্গে সঙ্গে তুমি চোখ বুঝে বুঝে গেলে যে ওটা পাস্ট পারফেক্ট টেন্স। আর উচ্চারণটা তো বললামই, উচ্চারণটা মানে একদম ইয়েটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের মতনই উচ্চারণ। কিন্তু তফাৎটা কোথায়? একটাই জিনিস তফাৎ এখানে। এখানে কি হবে? এই দুটি কাজের মধ্যে আউট অফ টু, এখানে প্রথম কাজটা, ঠিক আছে, এখানে হবে কি প্রথম কাজ, এইটা মাথায় রেখো। প্রথম দুটো কাজ অতীতে হচ্ছে একটাই বাক্যের মধ্যে, তার ক্ষেত্রে যে প্রথম যে কাজটা হবে অতীতকালে দুটো কাজ হচ্ছিল, সেই দুটো কাজের মধ্যে যে প্রথম কাজটা হবে তার ক্ষেত্রে কিন্তু বসবে কি? বসবে পাস্ট পারফেক্টের পারফেক্ট টেন্স। এবং এটা চিনব কি করে? হ্যাড আর ভার্বের পিপি রূপটা দেখে, ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। ঠিক আছে, এরপরে আসছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, সেটা কি? তার উচ্চারণগুলো কিরকম হবে? যেতে থাকছিলাম, যেতে থাকছিল, যেতে থাকছিলে, এই ধরনের যে উচ্চারণগুলো আমি বলছি, এটার ব্যবহার একটু কম, তৎসত্ত্বেও বলে দিচ্ছি উচ্চারণগুলো এরকম। ঠিক আছে, আর এখানেও জানবে, এখানেও সেই আবার সেই একই ট্রিক্স। কি? এখানে থাকবে কি? যেহেতু ওটা পারফেক্ট কোন একটি রূপ, হ্যাড থাকবে ওর সাথে, তাহলে হলো ওটা পারফেক্ট। বিন থাকবে, বি ভার্বের ওই পাস্ট পার্টিসিপল রূপটা থাকবে। আর যে মেন ভার্বটা তার সঙ্গে আইএনজি, কেন? ওটা কন্টিনিউয়াস, এখানে তো জুড়ে রয়েছে, পারফেক্টও রয়েছে, কন্টিনিউয়াসও রয়েছে। তাহলে দুটো রূপের দুটোকেই যদি বলতে হয় তাহলে কি করতে হবে? ওখানে হ্যাড দেখলে আমি বুঝতে পারছি যে ওটা পাস্ট পারফেক্টের হ্যাড, আর আইএনজি যেহেতু রয়েছে তাই কন্টিনিউয়াস, তাহলে হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর উচ্চারণ কি? যেতে থাকছিলাম, খেতে থাকছিলে, লিখতে থাকছিল,
এই ধরনের উচ্চারণগুলো। তাহলে এটা দেখলে হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাতে সে শূন্যস্থানই আসুক, সেটা আনসিনেই আসুক, সেটা কোনো প্যারাগ্রাফ থেকে দেখে বোঝাই হোক, অথবা নিজে লেখার ক্ষেত্রেও, সব কটাতেই জাস্ট এই উচ্চারণগুলোকে যদি আমি মাথায় রেখে দিই, তাহলে আমি বাক্য সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, গেল তাহলে। এবার পাস্ট টেন্স। এবার হচ্ছে কি ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কি হচ্ছে, ফিউচার টেন্সের উচ্চারণ মজার। সেটা হচ্ছে সাধারণ ফিউচার যেটা ইনডিফিনাইট, তার উচ্চারণ কিরকম হবে, যাব, যাবে, এই ধরনের উচ্চারণ। আমি যাব, আমরা যাব, এই দুটো হয়ে গেল। তুমি ক্ষেত্রে হয়ে যাবে কি, তুমি যাব, না হবে না। তোমরা যাব, হবে না। এবারে কি কি বেকার কথা বলছে, তুমি হবে তুমি যাবে, তোমরা যাবে। সে ক্ষেত্রেও তাই, সে যাবে, তারা যাবে। তাহলে কি পেলাম এখান থেকে, দুটো পেলাম উচ্চারণ, যাব আর যাবে, খাবো আর খাবে, লিখবো আর লিখবে, এই দু ধরনের উচ্চারণ পেলাম। এই উচ্চারণের উপর ভিত্তি করে আরো চেনবার সুবিধার জন্য কি পাবো এখানে, ফিউচারের যে নরমাল ফিউচার, যেটা একদম সিম্পল ফিউচার বা ইনডিফিনাইট টেন্স, তার ক্ষেত্রে এক চোখে দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সেই থাকে। ঠিক আছে, যেমন গো ভার্বটা গোতেই থাকবে, ওটা আর 3 নম্বর রূপ 2 নম্বর রূপের দরকার নেই। কিন্তু যেই দেখবে কোনো বাক্যের মধ্যে শ্যাল অথবা উইল থাকছে, হ্যাঁ, এই যে এখানেও লিখে দিয়েছি, শ্যাল বা উইল থাকছে কোনো বাক্যগুলোর মধ্যে, তুমি জেনেই যাবে ওটা ফিউচার টেন্সের বাক্য, মানে ভবিষ্যৎকালের বাক্য। ঠিক আছে, শ্যাল আর উইল থাকতে হবে তাতে। তাহলে শ্যালটা কোথায় বসছে, আই শ্যাল, উই শ্যাল, ব্যাস হয়ে গেল। ব্যালেন্স সব কটার ক্ষেত্রে ইউ হি দে, এগুলোর ক্ষেত্রে কি হবে, সব উইল, সব উইল, এখানে কোনো আর চেঞ্জ নেই। ঠিক আছে, তাহলে শ্যাল অথবা উইল থাকলে বুঝেই যাচ্ছ যে বাক্যটা ফিউচার টেন্সে আছে। আর আই আর উই যদি না থাকে, ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে কিন্তু উইলটাই বসবে, এটাও বুঝে গেলে। তাহলে বুঝে গেলে বাক্যটা ফিউচার টেন্সে, সিম্পল ফিউচারে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। উচ্চারণগুলো কিরকম হবে, যেতে থাকবো, যেতে থাকবো, ফিউচারে মানে ভবিষ্যতে একটা কাজ চলছে সেরকম, যেতে থাকবো, খেতে থাকবো, দুটো ক্ষেত্রে, আমি আমরা ক্ষেত্রে হয়ে গেল যেতে, যেতে থাকবো, যেতে আমরা যেতে থাকবো। ঠিক আছে, তুমি হলে কি হবে, না তুমি হলে উচ্চারণটা পাল্টে গেল, তুমি যেতে থাকবে, উচ্চারণ চেঞ্জ। তোমরা যেতে থাকবে, সে যেতে থাকবে, তারা যেতে থাকবে, থাকবে আর থাকবো, এই দুটো পেলাম। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো, থাকবো আর থাকবে, এই কথা দুটো কিন্তু উচ্চারণের মধ্যে খেয়াল করে রাখো, যেতে থাকবে, থাকবো আর থাকবে, খেতে থাকবো, থাকবে, জাস্ট এরকম, লিখতে থাকবো অথবা লিখতে থাকবে, এইটা সঙ্গে, এইটা খেয়াল করো, যেহেতু ফিউচার এবং কন্টিনিউয়াস, তাই এর সাথে শ্যাল অথবা উইল থাকছে, আর তার সাথে কি হচ্ছে, একটা বি ভার্ব যোগ হচ্ছে। এইখানটা খেয়াল করো, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে কি যোগ হবে, ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা বি ভার্ব যোগ হবে এখানটাতে। হ্যাঁ, বি ভার্ব যোগ হবে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা, বি ভার্ব যোগ হবে। বি ভার্ব আর মেন ভার্বটার সঙ্গে কি হবে, মেন ভার্বের সঙ্গে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমরা সবাই জানো ওখানে একটা আইএনজি যোগ হবে, তাহলে ইং ভার্ব হয়ে গেল। তাহলে কি হলো, শ্যাল থাকলো, তোমার এটা বি ভার্ব আসলো ওখানে, বিটা বি প্রত্যেকের ক্ষেত্রে, আর ওর সাথে যোগ হলো মেন ভার্বটার সাথে যোগ হলো, গো যদি মেন ভার্ব হয়, ডু যদি মেন ভার্ব হয়, তার সাথে যোগ হয়ে গেল একটা আইএনজি। ইং থাকলেই কন্টিনিউয়াস, এখানে আবার লিখে দিয়েছি, ইং ভার্বের সাথে আইএনজি থাকলেই জানবে কন্টিনিউয়াস। এবার সেটা কোন কন্টিনিউয়াস, যেহেতু এখানে শ্যাল আর উইল রয়েছে, এটা ফিউচার কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে কি হতো, যদি আইএনজি থাকতো ভার্বের সঙ্গে, মেন ভার্বের সঙ্গে, তাহলে পাস্টের ক্ষেত্রে কি হতো, ওয়াজ আর ওয়ার থাকলে বুঝে যাচ্ছে ওটা পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হতো, মেন ভার্বের সঙ্গে আইএনজি, আর এম, ইজ, আর, এই তিনটের মধ্যে একটা থাকলে বুঝে যাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার হ্যাভ অথবা হ্যাজ থাকছে, সঙ্গে ভার্বের পিপি রূপটা বসছে। পাস্ট পারফেক্টটা কি হচ্ছে, হ্যাড থাকছে, আর সঙ্গে কি হচ্ছে, ভার্বের পিপি রূপ বসছে। ঠিক আছে, আর ফিউচার পারফেক্ট, এইবার আসছি, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, উচ্চারণটা প্রথমে বলে নি, আমার যাওয়া হয়ে যাবে,
আমার খাওয়া হয়ে যাবে, এই ধরনের যে উচ্চারণগুলো হবে, ঠিক আছে, সেই উচ্চারণগুলোর ক্ষেত্রে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, শ্যাল থাকবে, উইল থাকবে, যেহেতু পারফেক্ট টেন্স তাহলে তো একটা হ্যাভ নিতে হবে, ঠিক আছে, তাহলে ওখানে একটা হ্যাভ নিতে হবে। আর হ্যাভটা প্রত্যেকের সঙ্গেই হ্যাভই থাকবে, কেন না, যেহেতু মেন অক্সিলারি যেটা এখানে সেটা হচ্ছে শ্যাল আর উইল, ফিউচারকে ইন্ডিকেট করবার জন্য, তাহলে সেখানে তো আই এর সাথে শ্যাল, উই এর সাথে শ্যাল বসলো, ইউ উইল বসলো, হির সাথে উইল বসলো, দের সাথে উইল বসলো, বসে গেল। তারপরে যেটা সেকেন্ড অক্সিলারি হচ্ছে এখানে ধরো হ্যাভ, দ্বিতীয়টা, তাহলে এই হ্যাভটার আর পাল্টানোর দরকার পড়ছে না, ওখানে তো প্রথমেই তো পাল্টে দিয়েছো, এখানে আর পাল্টানোর দরকার। তাহলে এর সঙ্গে কি হচ্ছে, শ্যাল অথবা উইলের সঙ্গে বসছে কি, একটা হ্যাভ বসছে, ঠিক আছে, এখানে দেখো একটা হ্যাভ বসছে, আর এই হ্যাভের পরে কি বসছে, ভার্বের, যেহেতু এটা পারফেক্ট টেন্স, ফিউচার তো বটে, তার জন্য শ্যাল আর উইল হয়ে গেল। আর পারফেক্ট টেন্সের জন্য কি নিলাম, একটা হ্যাভ নিলাম, ঠিক আছে। আর ভার্বের কি বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসাতে হবে, ভিপিপি। তাই পারফেক্ট মানেই ভিপিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসাতে হবে, এই তিনটে রূপের মধ্যে। হ্যাঁ, আর যে টেন্সে যেটা তোমার কি বলবো অক্সিলারি, সেটা তার আগে বসবে। কিরকম, তোমার দেখো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়েছিল, হ্যাভ আর হ্যাজ ছিল হচ্ছে মেন অক্সিলারি ওখানে পারফেক্ট টেন্সে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি ছিল, হ্যাড ছিল অক্সিলারি, মেন অক্সিলারিটা ওখানে। আর এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি আসছে দেখো, আবার হ্যাভ আসলো। এখানে মেন অক্সিলারি কি রয়েছে, ফিউচারকে বোঝানোর জন্য শ্যাল আর উইল ব্যবহার হয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে এই পারফেক্ট টেন্সটাকে আমরা বুঝে নিলাম যে ফিউচার পারফেক্ট কিরকম হলো। এরপরে পড়ে থাকছে যার ব্যবহারটা খুবই কম বলা হয় ইংরেজিতে, মানে আমাদের এই আমরা যারা বাঙালি, আমরা যে যারা ধরো নর্মাল ইংরেজি লিখি ঠিকই বা বোঝার চেষ্টা করি, তাদের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারটা খুবই কম হিসেবে বলা হয়। তৎসত্ত্বেও আমি জেনে নিচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সের উচ্চারণটা কি হবে। উচ্চারণটা হবে হচ্ছে যেতে থাকবে, খেতে থাকবে, এই ধরনের উচ্চারণ, যেটা অনেকটা কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু তফাৎ হচ্ছে একটা, এখানে তফাৎটা হচ্ছে কোন একটি সময় ধরে সে যেতে থাকবে। হ্যাঁ, সে যেতে থাকবে সকাল 8টা থেকে, সে লিখতে থাকবে 1 ঘন্টা ধরে। এই যে বাক্যের অংশ বা এই ধরনের কথা যখন আসবে তখন জানবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি কি দেখলে আমি চিনতে পারবো, শ্যাল উইল তো থাকছে ফিউচার টেন্সের জন্য, পারফেক্ট যেহেতু রয়েছে তাহলে ওখানে হ্যাভ একটা থাকছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য সাধারণত লাগেই হচ্ছে একটা বিন, এখানে একটা বিন লাগছে। আর কন্টিনিউয়াসটা প্রকাশ করবো কি করে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই যেই দেখতে পেলে সঙ্গে সঙ্গে তুমি তার উচ্চারণটা, ইংরেজিতে লেখা রয়েছে কিন্তু তুমি উচ্চারণটা করতে পারছো না, তুমি কি উচ্চারণ করে দেবে, সে 8টা থেকে লিখতে থাকবে। তাহলে তুমি ইংরেজিতে লেখা আছে তার মধ্যে এই অংশগুলো রয়েছে, তুমি দেখে কিন্তু এবার বাংলাতে সেটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা আজকে এই পুরো ক্লাসটার মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে আর ইংরেজি অক্সিলারি গুলোকে দিয়ে কিভাবে বাক্যটাকে চিনছো, পড়ছো, লিখছো, শূন্যস্থান পূরণ করছো, যা খুশি করছো, একদম নিখুঁতভাবে করতে পারবে। কোথায়, মেন জায়গাটা যারা এখনো খাতায় লেখনি, ক্লাসটাকে থামিয়ে থামিয়ে দেখে আর একবার করে দেখে নিয়ে এই যে উচ্চারণগুলো যেগুলো বললাম বাংলা উচ্চারণ, এই বাংলা উচ্চারণের ওপরেই কিন্তু তুমি ইংরেজি বাক্য লিখতে পারবে। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ইংরেজির এই শর্টকাট ইংরেজির এই যে ক্লাসটা টেন্সের উপরে ভার্বের উপরে এই ক্লাসটা নিলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। যারা নতুন ছাত্রছাত্রী বা বয়স্ক মানুষজন যারা এখানে এসছেন এই ক্লাসটা দেখবার জন্য, যদি উপকার লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্টে যদি কোনো অসুবিধা হয় সেটা জানাবেন, আমি সবার কমেন্ট দেখি, সেটার উপর আবার ক্লাস নিই, ঠিক আছে। আর একটু শেয়ার করবেন, আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী আছে যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই, আমার এই চ্যানেলটা করার উদ্দেশ্যই ছিল সেটা, ঠিক আছে। তাহলে তাদের একটুখানি উপকারে লাগতে পারে। তাহলে প্রত্যেকে ক্লাসটাকে দেখে নিলে একটা অনুরোধ রাখবো,
টেন্স এবং ভার্বকে, এটা তো আমি শর্টকাট দেখিয়ে দিলাম। ভালো করে ইংরাজি শিখতে গেলে প্রতিটি টেন্স আমি কবিতার মতো করে এইরকমই সহজ করে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকে টেন্স এবং ভার্বের লিস্ট প্রতিদিন বাড়িতে একবার করে পড়তে হবে, তাহলে ইংরাজি বাক্য আর কঠিন থাকবে না। এ বাদেও ইংরাজির বিভিন্ন রকম ভয়েসের ওপরে, আনসিনের ওপরে, রাইটিং স্কিলের ওপরে নানান ক্লাস আমার নেওয়া আছে, একদম অক্ষর থেকে শুরু করে বাক্য তৈরি পর্যন্ত, বাক্যের বিভিন্ন প্রকার, পার্টস অফ স্পিচ, নানান কিছু আছে। একটু লার্নিং ইংলিশে গিয়ে যাদের যেটা প্রয়োজন হবে সেটা একটুখানি দেখে নেওয়া। আর যারা কন্টিনিউয়াস একটু মানে একটু ধারাবাহিকভাবে শিখতে চাও, তারা পর 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 ক্লাসগুলোতে নাম্বার দেওয়া আছে, এপিসোড এত করে পর পর সেটা শিখতে থাকবো। তাহলে সব ছাত্রছাত্রী সবাইকে আমার শুভেচ্ছা থাকলো। ভালো থাকো সবাই, সবাই ভালো করে পড়াশোনা করো, সব পরীক্ষাতে সবাই সফল হও। যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই ধরনের টিপসগুলো খুবই কাজে দেবে আশা করি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাই জানিও কেমন লেগেছে ক্লাসটা। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। আরো বিভিন্ন রকমের পরীক্ষার নানান ধরনের কৌশলের ক্লাস আমার থাকে, সেই ক্লাসগুলো সবাই দেখো, যার যেটা প্রয়োজন হবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং বিভিন্ন রকমের ক্লাস নিয়ে সামনের ক্লাসে।